কিন্তু তোরা আমার সাথে এরকম ব্যবহার করছিস। আমি তোদের কিছুতেই দিব না। তোদের যা পারিস করে নে, এই জমির মালিক আমি। তাহলে তুমিও শুনে রাখো, যদি আমরা না পাই তাহলে আমরা এর শেষ দেখে ছাড়বো। দরকার হয় এই বাড়িতে যুদ্ধ হবে, এরপরও এই জমি আমাদের চাই, যে করেই হোক। আম্মু রাগ করে আমাকে নিয়ে রুমের মধ্যে চলে আসলো। আমি তখন মায়ের দিকে তাকিয়ে বললাম, আম্মু এসব ঝামেলা করার কি দরকার? আমরা বাসে ফিরে যাই, মা আমাদের এই জমি দিয়ে দাও। যদি তাদেরকে জমি না দাও তাহলে তোমাকে তারা ক্ষতি করার চেষ্টা করবে। আমরা এখান থেকে চলে যাই, চলো। তাদের অসুবিধা হচ্ছে আমরা এখানে থাকার কারণে। না বাবা, আমাদের এখান থেকে চলে গেলে হবে না, আমাদের এখানেই থাকতে হবে। তোমার বাবা একজন বড় সেনাবাহিনী কর্মকর্তা ছিলেন। তিনি অনেক সন্ত্রাসীদের ধরিয়ে দিয়েছিলেন, যার ফলে সন্ত্রাসীরা এখন তাকে মেরে ফেলেছে। এরপরেও শান্ত হতে পারেনি, এখন তোমাকে খুঁজতেছে। তাই আমাদেরকে এখানেই থাকতে হবে। কিন্তু আম্মু এখানে থাকার কারণে মামাদের সমস্যা হচ্ছে, বারবার আমাদেরকে বলছে চলে যাওয়ার জন্য। তোমাকে আর কষ্ট করতে হবে না। আমি আমার বান্ধবী রিমার সাথে কথা বলেছি, তার পরিবার নিয়ে সে দুবাইতে থাকে। ওখানেই আমি তোমাকে পাঠিয়ে দিব। না আম্মু, আমি ওখানে যাব না, আমি তোমার পাশেই থাকবো, তোমাকে ছেড়ে কোথাও যাব না। তুমি আমাকে কেন বিদেশে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছো? যদি আমি বিদেশে চলে যাই তাহলে মামারা তোমার ক্ষতি করার চেষ্টা করবে, তখন আমি কি করব? তুমি আমাকে প্লিজ বিদেশে যাওয়ার জন্য বলো না, আমি যাব না। তোমাকে যেতেই হবে বাবা, তুমি এখানে থাকতে পারবে না। আমি তোমাকে বিদেশে পাঠাতে চাই, কারণ তুমি ওখানে শিক্ষিত হয়ে তোমার বাবার মতন মানুষের সেবা করবে। তুমি ওখানে যাও, ওখানে গিয়ে ঠিক মতন পড়াশোনা করো। আর আমার বান্ধবীর জামাই ওখানকার একজন বড় ব্যবসায়ী, ওনার সাথে ব্যবসা শুরু করো। আমিও তোমার কাছে কয়েকদিন পর চলে আসব। কিন্তু আম্মু, আমি চলে গেলে নীলার কি হবে? সে তো আমাকে অনেক ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। আমি যদি এখান থেকে চলে যাই তাহলে ওর কি হবে? তুমি কোনো চিন্তা করো না। তুমি যখন অনেক বড় একজন ব্যবসায়ী হয়ে যাবে তখন তোমার মামারা তোমাদের ভালোবাসায় আপত্তি করবে না। আমরা নিজেরাই দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়ে দেব। তুমি কোনো চিন্তা করো না। তুমি আগে নিজে প্রতিষ্ঠিত করো। তুমি যদি কিছু না করো তাহলে কিভাবে তুমি বিয়ে করবে? আর কিভাবে তুমি নীলাকে ভালোভাবে রাখবে? যদি তাকে ভালো রাখতে হয় তাহলে তোমাকে টাকা ইনকাম করতে হবে। আমিও মায়ের কথা মেনে নিলাম। আমার কাছে ব্যাপারটা তেমন একটা সন্দেহজনক মনে হলো না, কারণ আম্মু যেটা বলেছে সেটা সত্যি। আমাকে এখন টাকা ইনকাম করতে হবে, আমার নিজের একটা অবস্থান তৈরি করতে হবে, না হলে তারা আমাকে কোনোদিনই মেনে নেবে না। এই জন্য রাজি হয়ে গেলাম। 1 মাসের ভেতরেই আমার সবকিছুর ব্যবস্থা করা হলো। পরে আমি চলে গেলাম দুবাইতে। সেখানে আম্মুর এক বান্ধবী রিমান্ডের কাছে থাকতে শুরু করলাম। তার কাছে ভালোই লাগছিল, কারণ তিনি আমাকে অনেক আদর করতেন। এভাবে দেখতে দেখতে প্রায় 2 বছর সেখানে কাটিয়ে দিলাম। মাকে দেখতে অনেক বেশি ইচ্ছা করছিল, সাথে নীলাকেও দেখতে ইচ্ছা করছিল, কিন্তু কিছুতে যেতে পারছিলাম না। এখানে পড়াশোনায় অনেক ব্যস্ত হয়ে পড়লাম। সাথে আঙ্কেলের সাথে মাঝে মাঝে তার অফিসে যেতাম। তাদের কোনো সন্তান ছিল না বলে আমাকে তাদের সন্তানের মতোই দেখতেন। অফিসে আমি যখন মাঝে মাঝে গিয়ে বসতাম তিনি অনেক বেশি খুশি হতেন। কিন্তু হঠাৎ করে একদিন বাসে গিয়ে দেখলাম আন্টি এবং আঙ্কেল দুজনেরই মন খারাপ করে বসে আছেন। আন্টি তো কান্না করছেন। আমি তখন তাদেরকে গিয়ে বললাম, আন্টি কি হয়েছে আমাকে বলুন, কান্না করছেন কেন? না বাবা, কিচ্ছু হয়নি। আন্টি, আমি স্পষ্ট বুঝতে পারছি আপনি আমার থেকে কিছু একটা লুকাতে চাইছেন। কি হয়েছে বলুন আমাকে। বাবা, তোমার কাছ থেকে লুকিয়ে কোনো লাভ নেই। তোমার আম্মু গতকাল রাতে মারা গেছেন। এই কথা শোনার পর আমি আন্টিকে ছেড়ে দিয়ে কিছুটা দূরে সরে আসলাম। এরপর চিৎকার করে কান্না করতে শুরু করলাম। আন্টি আমাকে অনেক সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলেন। পৃথিবীতে আমার একমাত্র আপন যে ছিল সে মারা গেছে। আন্টি প্লিজ, আমি আমার আম্মুকে শেষবারের মতন দেখতে চাই। কিন্তু তারা তো আজকে দাফনের ব্যবস্থা করে ফেলবে। আজকে আমরা গিয়ে কোনো লাভ হবে না। তুমি বরং অপেক্ষা করো, আগামী বছর একসাথে যাব। আন্টি, দরকার হয় আমি ওইখানেই যাব, ওইখানেই থাকবো, আর ফিরে আসবো না। কিন্তু আমাকে যেতেই হবে, আমি থাকতে পারবো না। ওখানে দাফন করে দিলেও আমি আমার মায়ের কবর দেখতে চাই। আঙ্কেল না পেরে রাজি হয়ে গেলেন। ভাগ্যবশত সেদিন টিকিট পেয়ে গেলাম। রাত 12টার দিকে আমরা চলে আসলাম। এসে আমি কান্না করতে শুরু করলাম। তখন নীলা আসলো। এতদিন তার সাথে কোনো যোগাযোগ করিনি, তবে এতে আমাদের ভালোবাসায় কোনো প্রভাব পড়েনি।
আমরা আগের মতন একে অপরকে ভালোবাসি। নীল আমাকে দেখতে পেয়ে কান্না করতে করতেই জড়িয়ে ধরলো আর বলল, নীল, আমি আর এখানে থাকতে চাই না, আমাকে এখান থেকে নিয়ে চলো। আমি এখানে আর কোনোদিনও থাকতে পারবো না। আমার মনে হয় না ফুপি এমনি মারা গেছে। ওই মানুষগুলোর দেওয়া মানসিক চাপ ফুপিকে মরতে বাধ্য করেছে। প্রতিটা মুহূর্তে মানসিক চাপের মধ্যে রাখতো তাকে। কিন্তু আমি তোমাকে কিভাবে নিয়ে যাব? তোমার আব্বু আম্মু কোনোদিনও রাজি হবে না। পরে আবার আমাকে ঝামেলায় পড়তে হবে, তাই তুমি এখানেই থাকো। আমি এখানে থাকতে পারবো না, তুমি প্লিজ আমাকে এখান থেকে নিয়ে যাও। তুমি তো জানো আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি এটা কেন বুঝতে পারছো না? তুমি এখানে আমাকে একা রেখে গেলে আমি মরে যাব। আমি এই দিনগুলো কেমন করে কাটিয়েছি সেটা একমাত্র আমি জানি, আর কেউ না। আমিও বুঝতে পারছি নীলা, আমিও চাই তোমাকে নিয়ে যেতে, কিন্তু তুমি তোমার পরিবার ছেড়ে কাউকে না জানিয়ে যেতে পারবে না, কারণ তুমি তাদের একমাত্র মেয়ে। আর তুমি কেন এরকম বলছো? দেখো নীল, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তুমি যে করেই হোক আমাকে এখান থেকে নিয়ে যাও। এরা আমাকে মেরে ফেলবে। প্রতি মুহূর্তে আমি তাদের কাজের প্রতিবাদ করি, যেমন প্রতিবাদ করার কারণে ফুপি মারা গেছে। আমার মনে হয় আমার বাবা চাচাও তোমার মাকে মেরে ফেলেছে। তুমি এসব কি বলছো নীলা? তোমার মাথা ঠিক আছে? তুমি কাদের বিরুদ্ধে অভিযোগ করছো বুঝতে পারছো? আমি ভালো করেই বুঝতে পারছি, কিন্তু আমার মনে হচ্ছে এটাই সত্য। কারণ ফুপি মারা যাওয়ার আগের দিন সকাল পর্যন্ত একদম সুস্থ ছিলেন, আমার সাথে গল্প করেছেন। রাতে হঠাৎ কি হলো? আর আমাদের কাউকে তেমন একটা লাশ দেখতে দেওয়া হয়নি, শুধুমাত্র একবার দেখতে পেয়েছি মুখখানা, এরপর তাকে দাফন করে দেওয়া হয়েছে। এত তাড়াহুড়ো কেন আমি বুঝতে পারলাম না। আমি নিশ্চিত তারা কোনো না কোনো একটা ঝামেলা করেছে, কিন্তু এখন তো তাদের বিরুদ্ধে কিছু করতে পারবে না। তার চেয়ে ভালো চলো আমরা এখান থেকে পালিয়ে যাই। পরে তুমি যখন কিছু একটা করবে তখন আবার ফিরে এসে প্রতিশোধ নিব। এখন আমাদের এখান থেকে চলে যেতে হবে, কারণ তারা আমাদের ক্ষতি করার চেষ্টা করবে। আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। আমি তখন নীলাকে নিয়ে চলে গেলাম রিমা আন্টির কাছে। ওনার কাছে গিয়ে বললাম, আন্টি, আমরা এখানে থাকতে চাই না। আমি নীলাকে নিয়ে এখান থেকে যেতে চাই, কারণ তারা নীলার ক্ষতি করার চেষ্টা করবে। আর আমার আম্মু এমনি এমনি মারা যায়নি, তারা আমার আম্মুকে প্রতি মুহূর্তে নির্যাতন করেছে। তাদেরকে আমি ছাড়বো না, আবার ফিরে আসবে এদের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য। কিন্তু বাবা, তুমি যে মেয়েটাকে নিয়ে এখানে চলে যেতে চাইছো, তার পরিবারের লোকজন কি যেতে দিবে? তারা তো তোমার সাথে খারাপ ব্যবহার করবে। তুমি তাদেরকে জিজ্ঞাসা করো তোমার আম্মুর জমিটা কোথায়। কথাটা বলতেই আমার মনে হলো সত্যিই তো, আমার আম্মুর জমিটার কি হলো, যে জমির কারণে আমাকে বাড়ি ছাড়তে হলো। আমার মা এত কষ্ট সহ্য করলেন, সেই জমি কোথায়? আমি তখন বড় মামার কাছে চলে গেলাম, অর্থাৎ আরিফ চৌধুরীর কাছে। তার কাছে গিয়ে বললাম, বড় মামা, আমার আম্মুর জমিটা কোথায়? যে জমির কারণে আমার আম্মু এত কষ্ট সহ্য করলেন, আমাকে বাড়ি ছাড়তে হলো, সেই জমিটা কোথায়? বড় মামা তখন আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন। তার দৃষ্টিতে কেমন যেন এক অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম, কিন্তু আমি তাকে কিছুই বললাম না। তিনি তখন কিছুক্ষণ চুপ থেকে আমার দিকে তাকিয়ে বললেন, সেটা তো আমরা বলতে পারবো না। তোমার আম্মু জমিটা বিক্রি করে দিয়েছে সে। আমরা অনেকবার বলেছি আমাদের কাছে বিক্রি করার জন্য, কিন্তু তোমার আম্মু আমাদের কাছে সেটা বিক্রি করেনি। আমরা নাকি এটা নিয়ে ঝামেলা করব। নাজমুল চৌধুরী নামে একজন ব্যবসায়ী আছে, ওনার কাছে সবকিছু বিক্রি করে দিয়েছে। কি বলছেন মামা? এটা আমার বিশ্বাস হয় না, কারণ আম্মু এটা কোনোদিনও বিক্রি করতে চাইতো না। আপনি মিথ্যা কথা বলছেন। দেখো নীল, তুমি এতদিন পর এসেছো, তাই তোমার সাথে আমি কোনো ঝামেলা করতে চাই না। আর আজকের আমাদের এত কষ্টের একটা দিন, আমাদের একমাত্র বোন মারা গেছে, তাই তোমাকে আমি ভালো করে বলছি। যদি তোমার সন্দেহ হয়, আমি কালকেরে ওনাকে নিয়ে আসব। ওনার কাগজ দেখে নিশ্চয়ই বিশ্বাস করবে। আমি আর কোনো কথা বললাম না, সেখান থেকে চলে আসলাম। আঙ্কেল আন্টি এই কথাটা শোনার পর অনেক বেশি অবাক হলেন। তারা এই ব্যাপারে কিছুই জানেন না। আম্মু যা করতেন তাদেরকে জানিয়েই করতেন, কিন্তু তারা এই ব্যাপারে কিছুই জানেন না। আমি তখন নীলার কাছে চলে গিয়ে জিজ্ঞাসা করলাম, আচ্ছা নীলা, তোমার কি মনে হয় আম্মু কোনো সময় এই জমিটা বিক্রির ব্যাপারে কোনো কথা বলেছিলেন? ফুপি কেন জমিটা বিক্রি করবে? ফুপি তো বলেছিল তুমি দেশে ফিরে আসার পরে এখানে ব্যবসা করবে, সেজন্যই তো জমি বিক্রি করার তো কথাই আসে না। কিন্তু তোমার আব্বু যে বললো নাজমুল সাহেবের কাছে আম্মু জমিটা বিক্রি করে দিয়েছে। আব্বু মিথ্যা কথা বলছে। আমি জানি ফুপি জমিটা বিক্রি করেনি। যদি বিক্রি করতো তাহলে অবশ্যই আমরা সেটা জানতে পারতাম। আমি তখন কি করব কিছুই বুঝতে পারছিলাম না। মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। তখন চিন্তা করতে পারিনি এত কিছু। বয়স কম ছিল আমার, অনেক বেশি চিন্তা হচ্ছিল কালকে সকালে কি হবে। পরের দিন সকালেই নাজমুল সাহেব চলে আসলেন। আমি তখন তাকে দেখে চিনতে পারলাম না।
মামা তখন তার সাথে আমার পরিচয় করিয়ে দিলেন। তিনি তখন আমার দিকে তাকিয়ে বললেন, এইটা হচ্ছে জমির কাগজ। আমি এই জমিটা তোমার আম্মুর কাছ থেকে নগদ টাকা দিয়ে কিনে নিয়েছি। ক্যাশ টাকা দিয়েছি তাকে আমি। তুমি পড়তে জানলে পড়ে নাও। আর যদি তুমি জমি জমার বিষয় না জেনে থাকো তাহলে অন্য কাউকে দেখাও। আমি তখন কাগজটা আঙ্কেলের হাতে দিলাম। তিনি তখন কাগজটা পড়ে কিছুক্ষণ পর আমার দিকে তাকালেন, এরপর বললেন, এখানে তো স্পষ্ট লেখা আছে জমিটা বিক্রি করে দেওয়া হয়েছে, কিন্তু এই ব্যাপারে তো আমরা কিছুই জানি না। রেহানা আমাদেরকে কিছুই জানালো না। জমিটা বিক্রি করে দেওয়া টাকা দিয়ে সে কি করলো? আমি তো এই ব্যাপারে কিছুই জানি না। আমি ওনাকে সরাসরি টাকা দিয়ে চলে গিয়েছিলাম। উনি আমাকে রেজিস্ট্রি করে দিয়েছিলেন, সেই জন্য আমি এই ব্যাপারে আর কিছু জিজ্ঞাসা করিনি। ওনার দুই ভাইয়ের সাথে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু তারা দুজন জানালেন তারা এই জমির ব্যাপারে কিছুই জানেন না। এটা ওনাদের বোনের জমি, সেই জন্য আমি ওনাদের বোনের কাছ থেকে এটা কিনে নিয়েছি। আর কিছু জানি না আমি। আমি তখন কান্না করে দিলাম। আমার বিশ্বাস হচ্ছে না তারা কাগজটা কোথা থেকে নিয়ে আসলো। আম্মু যদি বিক্রি না করেই থাকেন তাহলে কাগজটা কোথা থেকে আসলো? আর এখানেই